তুমি যদি কখনো পুরান ঢাকা অঞ্চলের কোনো মহিলা হোস্টেলে গিয়েও থাকো, তাহলে একটা কথা হয়তো শুনেছ, ঘর ৩১৩ এর রাতে কেউ থাকে। হয়তো শুনে হেসে উড়িয়ে দিয়েছিলে। আমিও প্রথমে তাই করেছিলাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে, আমার রুম পাওয়া যাচ্ছিল না। সুপার বলল, একটা ঘর আছে পুরনো, কিছুদিন খালি আছে, আপাতত থেকে যাও, পরে বদলানো যাবে। ঘরটা ছিল হোস্টেলের একেবারে পশ্চিম কোণায়, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, আর মেঝেতে অদ্ভুত একটা সাদা দাগ, মুছেও যেত না। প্রথম রাতেই আমি আয়নায় খেয়াল করলাম, আমার প্রতিবিম্ব ঠিকভাবে নড়ছে না। আমি মুখ ঘোরালে আমার প্রতিবিম্ব তখনও তাকিয়ে আছে আমার দিকেই। পরের কয়েক রাত আমি ঠিক ৩:৩০ ঘুম ভেঙে যেত। ঘড়ি দেখতাম, কাঁটাগুলো দাঁড়িয়ে গেছে। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন জানালার পর্দা নিজে নিজে সরত, অথচ বাতাস ছিল না। একদিন রাতে আমি ঠিক করলাম রেকর্ডার চালিয়ে রাখব। সকালবেলা শুনে দেখি একটা ফিসফিস আওয়াজ, একেবারে কানে কানে। তুমি আড়াল করছো না, আমি দেখছি। আমি আয়নার পেছনে বসে আছি। আমি আর থাকতে পারি না। হোস্টেলের পুরনো এক আয়া আমাকে বলেছিল, এই ঘরে আগেও একটা মেয়ে ছিল। সে আয়নায় নিজের ছায়া দেখতে দেখতে বদলে গিয়েছিল। মুখ হাসত, কিন্তু চোখ কাঁদত। সে শেষ রাতে তার নিজের প্রতিবিম্বের সঙ্গে কথা বলত। একদিন আয়নার ভেতর ঢুকে গিয়েছিল, মুখে রক্ত, চোখে পাথর, আর ঠোঁটে শুধু একটা কথা, আমি তো ছিলাম, তুমি কেন আসলে? ঘরটা এখন তালা দেওয়া, তবে মাঝে মধ্যে কেউ কেউ বলে ৩১৩ নম্বর ঘরের পাশ দিয়ে গেলেই আয়নার মতো কাছে কারো নিঃশ্বাস জমে থাকে। আর রাত ঠিক ৩:১৩ যদি হঠাৎ আয়নার সামনে দাঁড়াও আর পেছনে নিজের প্রতিবিম্ব দেখতে না পাও, তবে বুঝে নিও সেই মুখটা তুমি নও। তুমি শুধু তাকিয়ে আছো, কিন্তু সে তখন তোমার জায়গা নিতে তৈরি।